আসসালামু আলাইকুম প্রিয় ঐতিহ্যবাহী ভাষী শিক্ষার্থীরা। আর 2 দিন পরে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। শেষ সময় তোমাদের জন্য একটি গোছানো সাজেশন নিয়ে আসলাম। সবার আগে আমরা চলো দেখি যে কোন বিভাগ থেকে আমাদেরকে কয়টা সৃজনশীল আনসার করতে হবে। তো গদ্য থেকে আমাদের অবশ্যই 2টা আনসার করতে হবে 4টা থেকে। পদ্য থেকে আমাদের 3টা থেকে 2টা সৃজনশীল আনসার করতে হবে। উপন্যাস থেকে 2টা থেকে একটা, নাটক থেকে 2টা থেকে একটা। অর্থাৎ 2, 4, 5, 6 6টা সৃজনশীল আমার হাত বাঁধা, আমি বাধ্য আমাকে এইখান থেকে 6টা সৃজনশীল আনসার করতে হবে। এবার বাকি রইল আর একটা সৃজনশীল, সেটা নির্ভর করতেছে আমি কোন টপিকটা ভালো পারি। যদি আমি উপন্যাস ভালো পারি তাহলে উপন্যাস থেকে দিব, নাটক পারলে নাটক, কবিতা পারলে কবিতা, গদ্য পারলে গদ্য। ওটা আমাদের একটা চয়েস হিসেবে থাকলো। এবার আমরা দেখব কোন কোন টপিক থেকে কোত্থেকে সৃজনশীল আসার পসিবিলিটি মোটামুটি 100%। চলো সবার আগে আমরা গদ্য দিয়ে শুরু করি। তো গদ্য কয়টা দেখো 7টা। অপরিচিতা, বিলাসী, 52 দিন, রেডকোট, আমার পথ, মাসপিসি, মানব কল্যাণ। তো আমি এখানে মার্ক করে দিছি। দেখো যেগুলো আমি লাল কালি দিয়ে মার্ক করে দিছি সেগুলো থেকে মোটামুটি 100% শিওর থাকো সৃজনশীল আসবেই। এই 3টা থেকে 100% 3টা সৃজনশীল আসবে ইনশাআল্লাহ। বাকি হলো কয়টা? 2টা, 52 দিনগুলি আর রেইনকোট। এদের মধ্যে একটু কনফিউশন আছে, তাই আমি 52 দিনগুলি আর রেইনকোটকে 2 স্টার দিয়ে দিচ্ছি। মানে এই 2টা থেকে যে কোনো একটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। 2টাই তো তোমার মুক্তিযুদ্ধ নিয়ে, সরি মানে আমার 71 বা ওই রিলেটেড ঘটনা নিয়ে। তাহলে আমরা চেষ্টা করব যে 2টাই থেকে দিবে এরকম আসলে পসিবল না, যে কোনো একটা থেকে দিবে বলে আমরা আশা করতেছি। তবে যে শিক্ষক করবে তার যদি সেই 71-এর ঘটনা বা তার আগের ঘটনা 52-এর ঘটনা বেশি পছন্দ হয়, তাহলে 2 টপিক থেকে 2টা ঘটনা প্রবাহ থেকে 2টা সৃজনশীল আসতে পারে। কিন্তু এরপরে যদি আমরা একটু স্টার দিই তাহলে মাসি পিসিকেও আমরা একটা স্টার দিতে পারি, কারণ মাসি পিসি থেকে মাঝে মধ্যে সৃজনশীল আসে, কিন্তু মানব কল্যাণ থেকে আসার সম্ভাবনা একেবারেই নাই। তো যদি আমাকে বলা হয় যে শিওর 4টা সৃজনশীল দেন, তাহলে আমরা যেটা বলবো অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলি এবং আমার পথ। এই 4টা থেকে 4টা সৃজনশীল আসবে। এবার বোর্ডে মোটামুটি অ্যানালাইজ করে এটা সবাই একমত হয়েছে। তোমরা অ্যাটলিস্ট যারা বাদ দিয়ে পড়তে চাও এই 4টা গদ্য তোমরা শিওর পড়ে যাও। এটা গেল। এরপরে হলো পদ্য। পদ্যতেও আমার 7টা কবিতা আছে। সোনার তরী, বিদ্রোহী, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, তাহারই পরে মনে, প্রতিদান, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে আমি দেখো সিরিয়াল করে লিখছি কোন 4টা আমার 100% শিওর আসবে। এখানে তো আমার আনসার করতে হবে তোমার 3টি থেকে 2টি সৃজনশীল, তাই না? সেই 3টির মধ্যে তোমার সোনার তরী, বিদ্রোহী, ফেব্রুয়ারি 1969 আর 18 বছর বয়স, এই 4টায় যদি পড়ে যাও তাহলে তুমি 3টা কমন পেয়ে যাবা। সেখান থেকে তুমি 2টা আনসার করবা। তবে যদি এই 4টা থেকে একটু একটা 19-20 হওয়ার সুযোগ থাকে, তাহলে তাহার এরপরে মনে থেকে আসতে পারে এই প্রতিদান আর আমি কিংবদন্তির কথা বলছি। এই 2টা তোমাদের না পড়লেও চলবে, জাস্ট এক রিডিং দিয়ে গেলাম। কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা যদি তোমরা বলো তাহলে মোটামুটি শিওর থাকো যে প্রথম 4টি কবিতা থেকেই তোমাদের 3টে সৃজনশীল কমন পড়ে যাবে। এই হলো আমাদের কবিতা সাজেশন। আমি তোমাদের ভিডিও লম্বা করব না, তোমাদের 2 দিন পরে পরীক্ষা। আমরা চলে আসলাম উপন্যাসে। তো উপন্যাসে কিন্তু অনেকগুলা চরিত্র আছে। তোমরা জানো অনেকে উপন্যাস ভয়ে পড়োই নাই, এত বড় উপন্যাস। কিন্তু উপন্যাসের ঘটনা প্রবাহটা কিন্তু খুবই ছোট, একটার সাথে একটা লিঙ্ক আপ করে পড়লেই মোটামুটি আইডিয়া হয়ে যায়। আচ্ছা, তো এখন তো আমরা উপন্যাসের ঘটনা নিয়ে আলোচনা করবো না, আমরা এইচএসসির ফাইনাল সাজেশন দিচ্ছি। তো সবার আগে মজিদ ক্যারেক্টার থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে। তো মজিদ ক্যারেক্টার থেকে কিভাবে উদ্দীপকের সাথে রিলেট করতে পারে আমি সেটা লিখে দিচ্ছি তোমাদেরকে। যে মজিদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য বন্ডামির আশ্রয়ের সাথে উদ্দীপকের একটা ভালো ক্যারেক্টার বা একটা খারাপ ক্যারেক্টারের তুলনা আসতে পারে। বলতে পারে উদ্দীপকের একটা খারাপ, মজিদও খারাপ, ওটা কম্পেয়ার করো। উদ্দীপক ক্যারেক্টার ঠিক উল্টা হলো মজিদের ক্যারেক্টার, মজিদ খারাপ, উদ্দীপকে ভালো, মানে সমান বা বিপরীতমুখী চরিত্রের তুলনা মজিদ থেকে তোমাদের আসতে পারে। দ্বিতীয়ত হলো জমিলা। জমিলা কিভাবে প্রতিবাদ করছিল? থুতু মারছিল মজিদের মুখে, ওর কিছু কথাবার্তায় প্রতিবাদ ছিল। ঠিক তেমনি সমাজে একটি প্রতিবাদী নারী চরিত্র দেখাতে পারে জমিলার সাথে রিলেট করে। তারপর হলো আক্কাস, যে গ্রামের একটা অশিক্ষিত একটা ব্যবস্থা দূর করে শিক্ষা কার্যক্রম চালু করতে চাচ্ছিল, কিন্তু সামাজিক চাপে সেটা করতে পারেনি। তারপরে হচ্ছে খালেক ব্যাপারী। খালেক ব্যাপারীর সাথে একটা জমিদারের তুলনা করতে পারে যে পুরো গ্রামটা নিয়ন্ত্রণ করে। আর হলো তোমার রহিমা, মজিদের স্ত্রী, পরিস্থিতির শিকার। তো এই হলো আমাদের উপন্যাসের চরিত্র। এই কয়েকটা চরিত্র সম্পর্কে আইডিয়া থাকলেই তুমি উপন্যাস থেকে 2টা সৃজনশীল আনসার করে ফেলতে পারবা। এরপরে হলো আমার নাটক। তো নাটকে মোটামুটি অনেক চরিত্র। তো অনেক চরিত্র থাকলে কি তোমার কিন্তু ফোকাস দিতে হবে যেগুলো আমার মেজর ক্যারেক্টার, মানে যে ক্যারেক্টার গুলো থেকে সৃজনশীল প্রতি বছর ধরে আসতেছে। যার প্রথমেই কি সিরাজ। তো সিরাজের কি কি সমস্যা? সিরাজের দেশপ্রেম তো সমস্যা না, এটা ভালো। দেশপ্রেমের সাথে একটা উদ্দীপকের কম্পারিজন হতে পারে।
তার ক্ষমাপরায়ণতার পরিণতি, অতিরিক্ত ক্ষমাপরায়ণতা যে ধ্বংস ডেকে আনে, তার একটি উদাহরণ উদ্দীপক থেকে আসতে পারে। এবং দুর্বল শাসন, শাসনকর্তা হইতে হবে শক্তিশালী। দুর্বল শাসনের ফলে যেভাবে বাংলার বিপর্যয় ঘটেছিল, সেরকম একটা প্রেক্ষাপট তোমাদের সামনে দিতে পারে। তখন তোমরা সিরাজউদ্দৌলাকে একটা সাথে সেটা কম্পেয়ার করবা। এরপরে হলো তোমার সিরাজউদ্দৌলা যে সাহসী সৈনিক মীর মর্দান আর মোহনলাল, ওদের বীরত্ব, ওদের লয়ালিটি, কিভাবে তারা নবাবের প্রতি লয়াল ছিল, তারা কিভাবে নবাবের সাথে ছিল, এভাবে একটা তোমার সাহসী একটা যোদ্ধার গল্প তোমাদের উদ্দীপকের সাথে মেলাতে পারে। আর বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, তার নিজের খালা ঘসিকে বেগম আর তার সেনাপতি মির্জাফর কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে সমাজের তো বিশ্বাসঘাতক দিয়ে ভরা, হ্যাঁ, যে কোনো সমাজে একটা বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপট তোমার এখানে মিলাই ফেলতে পারে, বলতে পারে নাটকে এটা কার সাথে মিলে গেছে। এবং লাস্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্ধর্ষ শাসন, কিভাবে তারা ছোট 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 করে আস্তে আস্তে সমগ্র বাংলায় ছড়িয়ে যেয়ে পুরো বাংলাটা দখল করে ফেললো এবং রাজত্ব করলো, এটার সাথেও যে কোনো একটা প্রেক্ষাপট মিলিয়ে আসতে পারে। জাস্ট এতটুকু জিনিস যদি তুমি ধারণা নিয়ে যাও, তাহলে তুমি বাংলাতে এমন হবে 60টি সৃজনশীলের মধ্যেই তুমি 60টাই পারো, এবং সরি, যতগুলো আসবে সবগুলাই পারো, তুমি 60টা চয়েস করতে পারতেছো না, এরকম পরিস্থিতিও কিন্তু হয়। তোমরা সাজেশন গুলো ফলো করবা, শেষ মুহূর্তে এটি ঘোষণা প্রস্তুতি দিবা। তোমাদের জন্য শুভকামনা রইল।